আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন নাহার রুবিনা, প্রভাষক, গণিত বিভাগ, সরকারি সাদত কলেজ। এখন আমাদের অনার্স তৃতীয় বর্ষের ক্লাস হবে ডিফারেনশিয়াল জিওমেট্রি। আজকে এর 8 নম্বর লেকচার হবে। আমরা ক্লাস শুরু করছি। দেখো, বোর্ডে প্রশ্ন লেখা আছে। আজকের প্রথম প্রশ্ন, বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এটা প্রশ্ন পরীক্ষায় একাধিকবার এসেছে। তো বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ বলতে কি বুঝি? বক্রতা হচ্ছে স্পর্শকের ঘূর্ণনের ফলে চাপের পরিবর্তনের হারকে কোনো বক্ররেখার বক্রতা বলা হয়। তাহলে কি বললাম, কি ঘটনা ঘটছে এখানে হলো তোমার স্পর্শক লাগবে। আমি একটা চিত্র এঁকে তারপর বলি, সেটা ভালো হবে। লিখে শুরু করি। দেখো, বক্রতা বলতে আমরা কি বুঝি? কি বললাম যে স্পর্শকের ঘূর্ণনের ফলে চাপের পরিবর্তনের হারকে কোনো বক্ররেখার বক্রতা বলে। তাহলে কি একটা বিষয় হচ্ছে যে স্পর্শক থাকবে, তাকে আবার ঘূর্ণন করতে হবে। স্পর্শকের ঘূর্ণনের ফলে চাপের পরিবর্তনের হারকে কোনো বক্ররেখার বক্রতা বলে। দেখো, বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। দেখতে অনেকটা কে এর মতো, কে স্টাইল করে লেখা, একটু আঁকা বাঁকা করে লেখা। এটা হচ্ছে, একে বলা হয় কাপ্পা। একে বলা হয় কাপ্পা। দেখো কিরকম হবে, অনেকটা কে এর মতো, কিন্তু কে নয়। একে বলা হবে কাপ্পা। তো বক্রতাকে কি দ্বারা আমরা প্রকাশ করি? কাপ্পা দ্বারা প্রকাশ করি। ভালো কথা। তাহলে বক্রতা বলতে আমি কি বুঝি? স্পর্শকের ঘূর্ণনের ফলে চাপের পরিবর্তনের হারকে কোনো বক্ররেখার বক্রতা বলে। আমি একটা চিত্র এঁকে এখন দেখাই। যা আমি লিখলাম সেটা একটু তার একটা জ্যামিতিক চিত্র দেই। দেখো, তাহলে জিনিসটা আরো সহজ হবে, বোধগম্য হবে। চিত্রটা আমি পাশে আঁকবো। দেখো, প্রথমে আমি একটা কার্ভ নিব। নাও কার্ভ, বাঁকা রেখা নিলাম, একটা কার্ভ। এবার কার্ভের ওপর আমি দুটো বিন্দু নিব। বিন্দু দুটো হবে নিকটবর্তী, কাছাকাছি, পাশাপাশি, যেটাই বলো, এরকম আর কি। তো কার্ভের ওপর আমি নিকটবর্তী দুটো বিন্দু নিচ্ছি। একটা নাম দেব পি, আর একটা নাম হচ্ছে কিউ। দাও, এই দিলাম পি বিন্দু, আর এই হলো কিউ বিন্দু। আচ্ছা, পি পেলাম, কিউ পেলাম। এখন মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা দেখো বের করে। ধরো এটা হলো মূল বিন্দু, ও মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে
আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর দিস। এরপরে কি করব, এখন আমার লাগবে কি স্পর্শক লাগবে, তাই তো, স্পর্শকের ঘূর্ণনের ফলে। আচ্ছা তাহলে স্পর্শক আঁকবো, দেখো কিভাবে, পি বিন্দুতে একটা স্পর্শক আঁকবো এবং কিউ বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। আঁকো, দেখো কি ঘটনা ঘটে। এই দেখো দুটো পি বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম আর কিউ বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। এই দুটো স্পর্শকের মধ্যবর্তী কোণ হলো ডেল থিটা, এটা আমি ধরে নিলাম ডেল থিটা, ডেল থিটা। আর পি কিউ চাপের দৈর্ঘ্য হবে ডেল এস, এটাও ধরে নেওয়া, সবই ধরে নেওয়া অবশ্যই। এই এখন এই যে আমি চিত্র আঁকলাম, এই চিত্র থেকে আমি কি বের করব, কোন বক্ররেখার একটি বিন্দুতে আমি বক্রতা বের করব। কোন বক্ররেখার একটি বিন্দুতে আমি বক্রতা নির্ণয় করার জন্য এই চিত্রটা আঁকবো। আঁকো, তারপর বর্ণনা করব কিভাবে, যেটা আঁকলাম যেভাবে সেটাই বলবো। মনে করি একটি বক্ররেখার উপর নিকটবর্তী দুটি বিন্দু পি এবং কিউ, পি অফ এস এবং কিউ অফ এস প্লাস ডেল এস, এভাবে। এটা আমি মুছে ফেলি, পরের কথাগুলো এখান থেকে লিখি। দেখো কি বলছিলাম, যে যে মনে করি একটি বক্ররেখার ওপর নিকটবর্তী দুটি বিন্দু হচ্ছে পি অফ এস এবং কিউ অফ এস প্লাস ডেল এস। আচ্ছা, বিন্দুদ্বয়ে অঙ্কিত স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ ডেল থিটা, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে পি বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম, কিউ বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম এবং ধরে নিলাম যে এই দুটো স্পর্শকের মধ্যবর্তী কোণ ডেল থিটা। এখন পি কিউ চাপের গড় বক্রতা, পিকিউ চাপের গড় বক্রতা হবে এটা ডেল থিটা ডেল এস, ডেল থিটা ডেল এস। চিত্র তুমি দেখতে পাচ্ছ ডেল থিটা দ্বারা কি ইন্ডিকেট করছে, যে দুটো স্পর্শকের মধ্যবর্তী কোণ, আর ডেল এসটা কি পিকিউ চাপের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে পি কিউ চাপের গড় বক্রতা কি হবে, যদি এটা হয় দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ আর এটা যদি হয় পি কিউ চাপের দৈর্ঘ্য, সেক্ষেত্রে পি কিউ চাপের গড় বক্রতাকে প্রকাশ করা হবে ডেল থিটা ডেল এস দ্বারা। যখন কিউ টেন্ডস টু পি, that means del s
টেন্ডস টু 0, তখন ডেল থিটা ডেল এস এর সীমাস্থ মানকে বক্রতা বলে। দেখো এটা খুব একটা বোঝার মতো বিষয়। যখন কিউ টেন্ডস টু পি, অর্থাৎ কিউ বিন্দুটি যখন স্বাধীনভাবে পি এর দিকে অগ্রসর হয়, তো কিউ যখন পি এর দিকে অগ্রসর হতে থাকবে, যত অগ্রসর হতে থাকবে ডেল এস এর মান ততই 0-র দিকে ধাবিত হবে। দেখো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে কিউ পি এর দিকে অগ্রসর হচ্ছে বা ধাবিত হতে থাকবে এবং হতে 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 কি ঘটনা ঘটবে সর্বশেষ, যে পি এর অতি নিকটবর্তী চলে যাবে। কে যাবে? কিউ যাবে, কিন্তু কখনোই পি এর সাথে কয়েনসাইড হবে না। এটাকে কি বলে? সমপতিত হবে না, অর্থাৎ পি এর উপর পতিত হবে না। কিউ কখনোই পি এর উপর পতিত হবে না, তবে কিউ পি এর অতি নিকটবর্তী যেতে পারবে। আর যত নিকটবর্তী হবে ডেল এস এর মান ততই 0-র দিকে ধাবিত হবে। যখন কিউ পি এর অতি নিকটবর্তী এসে পৌঁছলো, ঠিক তখন ডেল এস এর মান একেবারে 0-র কাছাকাছি গিয়ে পৌঁছলো, কিন্তু কিউ কখনোই পি এর উপর পতিত হবে না, বিধায় ডেল এস এর মানও কখনো 0 হবে না। তো এই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডেল থিটা ডেল এস এর সীমাস্থ মানকে আমরা বক্রতা বলবো। সীমাস্থ মান এর ইংরেজিটা হচ্ছে, ইংরেজিটা বেশি সহজ, এটা হলো লিমিটের সাথে আমরা পরিচিত। তো সেক্ষেত্রে এই ডেল থিটা ডেল এস সীমাস্থ মানকে, অর্থাৎ ডেল থিটা ডেল এস এর লিমিটকে আমরা বলবো বক্রতা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কাপ্পা ইকুয়াল টু, মানে আমি এখন এই দুইটা লাইনে গাণিতিক ফরম্যাটটা বসাবো। এটা তো বাংলা ল্যাঙ্গুয়েজ, এখন আমি গাণিতিকভাবে এই দুইটা বিষয় করতে হবে। দেখো কি করব? কাপ্পা ইকুয়াল টু কি হবে? লিমিট ডেল এস টেন্ডস টু 0 ডেল থিটা ডেল এস দিস। এটা তো এইটা যখন তুমি লিমিটটা উঠিয়ে দিবে, আমি এখান থেকে পেলাম এইটা, কাপ্পাকে পেলাম। কাপ্পার যে বাংলা ডেফিনেশনটা আমি লিখলাম, তার গাণিতিক ডেফিনেশন হচ্ছে এইটা। তো আমি যদি এখন লিমিটকে উঠিয়ে দেই, সেক্ষেত্রে ডেল হয়ে যাবে ডি থিটা ডিএস। ডেল কখন ডি হচ্ছে? যখন আমি লিমিটটাকে সরিয়ে দিতে চাচ্ছি, তখন এটার পরিবর্তে আমি ডি লিখতে পারি। ওকে, তাহলে কাপ্পা সমান কি পেলাম? কাপ্পা মানে কি? বক্রতা। তো বক্রতা সমান পেলাম ডি থিটা ডিএস। ওকে, গেল। এরপরে কি আছে বলো? তাহলে আমার প্রশ্ন ছিল বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ কাকে বলে। তো এরকম যদি বক্রতা আসে, প্রশ্নটা পরীক্ষায় একাধিকবার এসেছে, সুতরাং বুঝতেই পারছো এর গুরুত্ব কতটুকু। তো তোমরা খুব সুন্দর করে ডেফিনেশনটা যথেষ্ট সহজ, সেটা দিবে, চিত্র দিবে, একটু ব্যাখ্যা করে দিবে, এবং কে ইকুয়াল টু যে ডি থিটা ডিএস এই পর্যন্ত চলে আসবে। এবার আসে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে। এটা খুব সহজ, খুবই সহজ কথা। আমি একটু মুখে বলি, বক্রতার ব্যাসার্ধ কাকে বলে জানো? এটা এই যে বক্রতার বিপরীত মানকে বক্রতার ব্যাসার্ধ বলে। বক্রতার বিপরীত মানকে যদি বক্রতার ব্যাসার্ধ বলে, তাহলে বক্রতার ব্যাসার্ধ সমান কি বলা যায় বলো? 1/কাপ্পা, তাই না? বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? প্রশ্ন হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে। উত্তরটা কি হবে? বক্রতার বিপরীত মানকে বক্রতার ব্যাসার্ধ বলে। আমার তো জায়গা নেই, আচ্ছা তাও আমি একটু শেষ করি, সুন্দর করে শেষ করি। তো বক্রতা পর্যন্ত এতটুকুই। এখন আমরা চলে আসছি বক্রতার ব্যাসার্ধে।
বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ কি বলবো? রেডিয়াস, রেডিয়াস অফ কার্ভেচার, কার্ভেচার। আচ্ছা, এটা ডেফিনেশন তো বললামই, খুব সহজ ডেফিনেশন। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? বক্রতার বিপরীত মানকে বক্রতার ব্যাসার্ধ বলে। এখন বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় রো দ্বারা অথবা আর দ্বারা। তো বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়, আবার আর দ্বারাও প্রকাশ করা হয়। তোমরা সামনে কিছু কিছু জায়গায় পাবে থিওরি পাবে, সেখানে দেখতে পাবে যে প্রমাণ করতে বলছে, কখনো সেই প্রমাণ করতে বলছে যে এটা কেটে এটা প্রমাণ করো। তো কখনো সেই প্রমাণটা আসছে রো দ্বারা, আবার কখনো সেই প্রমাণটা আসছে আর দ্বারা। সুতরাং বিষয়টা কিন্তু একই ঘটনা, যাহা রো তাহাই আর। সুতরাং এই ব্যাপারটা জানতে হবে যে তুমি পড়লে রো দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা চলে আসলে আর দিয়ে, তখন তো বুঝতে পারবে না। ব্যাপারটা তোমার জানা থাকা প্রয়োজন। তো বক্রতার ব্যাসার্ধ কি বলবো? যে বক্রতার বিপরীত মানকে বক্রতার ব্যাসার্ধ বলে। বক্রতার ব্যাসার্ধকে রো বা আর দ্বারা প্রকাশ করা হয় বা যায়। সুতরাং আমরা কি বলতে পারি? রো অথবা আর সমান সমান কি? 1/কাপ্পা, 1/কাপ্পা। ওকে, তাহলে এ পর্যন্তই আমাদের যে প্রশ্ন ছিল তার উত্তর এ পর্যন্ত। এবার আসো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটাও সহজ কিন্তু এসেছে, একাধিকবার এসেছে। সুতরাং বুঝতেই পারছো যে বেশ গুরুত্বপূর্ণ মডেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখো, প্রশ্ন হলো এটা যে এক্স ওয়াই সমতলে y fx বক্ররেখার বক্রতা নির্ণয়ের জন্য সূত্র প্রতিষ্ঠা করো। সুতরাং তোমাকে একটা সূত্র প্রতিষ্ঠা করতে হবে। সূত্রটা কার জন্য? বক্রতা নির্ণয় করার জন্য তোমাকে একটা সূত্র প্রতিষ্ঠা করতে হবে। বক্রতাটা কার? একটা বক্ররেখা, যে বক্ররেখাটার ফাংশন হচ্ছে y fs এবং বক্ররেখাটা অবস্থান করছে
এক্স ওয়াই সমতলে। আমরা একটা চিত্র দেখি, সমাধানের প্রথমেই আমরা একটা চিত্র এঁকে নিব, তাহলে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, সলিউশন সলিউশন। আচ্ছা, আমি চিত্রটি এই পাশে আঁকি। কিভাবে এক্স ওয়াই সমতল, প্রথমে দেখো এই হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। এই নিলাম একটা কার্ভ, কার্ভের উপর একটা বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই। কার্ভের নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আর পি বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। সেই স্পর্শক এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে। দেখো কি করলাম, দেখো আমি কি করেছি, দেখো আমি একটা প্লেন নিয়েছি, সমতল নিয়েছি, এক্স ওয়াই সমতল। সেই সমতলের উপর একটা কার্ভ আঁকলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স। সেই কার্ভের উপর আমি একটা বিন্দু নিলাম, বিন্দুর নাম দিলাম পি, পি অফ এক্স ওয়াই। ভালো কথা, নিলাম। এখন পি বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম। দেখা যাচ্ছে যে সেই স্পর্শকটি এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করেছে। তাহলে কি স্পর্শকটি এক্স অক্ষের সাথে একটি কোণ উৎপন্ন করেছে, কোণটার নাম দেওয়া হয়েছে সাই। ভালো কথা। এবার সূত্র প্রতিষ্ঠার দিকে আমরা ধাবিত হই। দেখো কিভাবে শুরু করব, এটা দেখে দেখেই বলি। আচ্ছা, প্রদত্ত বক্ররেখার সমীকরণ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ y equal to fx। ভালো কথা। তারপর কি বলবো, মনে করি এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে। দেখো কি লিখেছি, মনে করি পি অফ এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে। সুতরাং টেন সাই কত হবে বলো? যে কোণটা উৎপন্ন করেছে আমি তার ট্যানজেন্ট নিয়েছি, টেন সাই। ঠিক আছে, টেন সাই। তো টেন সাই এটা কি ঢাল, তাহলে কি লিখতে পারি ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, এটা কি কিভাবে বলা যায় বলো তো? টেন সাই তো ঢাল, সেটা হচ্ছে কোটির পরিবর্তন ডিভাইডেড বাই ভুজের পরিবর্তন। ওকে, এখন এটা কিভাবে লেখা যায়, ওয়াই প্রাইম। এখন এইটাকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, টেন সাই ইকুয়াল টু ওয়াই প্রাইম। এই সমীকরণটাকে এখন আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। করো, ডেরিভেটিভ করলে কি ঘটনা ঘটবে, ওয়াই আসবে ডাবল প্রাইম, আর টেন সাই হয়ে যাবে সেক স্কোয়ার সাই ডি সাই ডিএক্স। দেখো এটা কিন্তু বুঝার বিষয় যে কি করলাম, আমি যে সমীকরণটা পেলাম তাকে এবার আমি ডেরিভেটিভ করলাম তার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, সেক স্কোয়ার সাই ডি সাই ডিএক্স। তাহলে এটা একটু সাজিয়ে লিখি, সেক স্কোয়ার সাই ডি সাই ডিএস
dx, ঠিক আছে, লিখলাম। কেন লিখলাম? এই যে আমি কাণ্ডটা করলাম, কেন করলাম? এটার একটা মান আছে, এটার একটা মান আছে, বলো সেটা কি? কোণের পরিবর্তন ভাগ চাপের পরিবর্তন। এটা কি? কাপ্পা। মনে আছে? কাপ্পা কিছুক্ষণ আগে পড়ালাম। কাপ্পা সমান সমান কি পেয়েছিলাম? কাপ্পা ইকুয়াল টু ডি থিটা ডি এস। এটা কি ছিল বলো তো? এটা হলো স্পর্শকের ঘূর্ণনের ফলে চাপের পরিবর্তনের হারকে কাপ্পা বলে। এই দেখো, এখানে থিটার জায়গায় সাই, এস এর জায়গায় এস তো আছেই। এটা হলো চাপ আর এটা হচ্ছে কোণ। হলো? এখন এখন কি বলবো? এটার কারণে আমি এটা লিখলাম, কারণ এর পরবর্তী লাইনে আমি এটার পরিবর্তে কাপ্পা লিখবো, সেজন্য এটা নিয়ে আসলাম। আবার এদিকে ডিএস ডিএক্স এরও একটা ভ্যালু আছে, দেখো সেটা বের করি। এটা বের করি, আমার জায়গার সংকট। দেখো, ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। এটাকে আমি এভাবে লিখতে পারি, ডিএস ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। এটার থেকে রুটটা সরিয়ে দিতে চাই, স্কোয়ারটা সরিয়ে দিতে চাই, কারণ আমার স্কোয়ার দরকার নেই, আমার তো এটা দরকার। তাহলে স্কোয়ার সরিয়ে দিলে ওই পাশে রুট হয়ে যাচ্ছে 1 প্লাস, আর এটার মান কত? ডিওয়াই ডিএক্স কত? দেখো, ডিওয়াই ডিএক্স ওয়াই প্রাইম, ওয়াই প্রাইমও হবে, আবার টেন সাইও হবে। টেন সাই নি, এর একটা মান লেখা যাবে, টেন স্কোয়ার সাই। এটার মান হলো সেক সাই। দেখো এ পর্যন্ত ঠিক আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? থাকার কথা না, সবই একেবারে ক্লিয়ার। দেখো কি করলাম, এটার সাইটে এটা লিখবে, সাইড নোট হিসেবে এটা রাখবে, আর ডিএস ডিএক্স এর পরিবর্তে মানটা এটা বসিয়ে দিবে। তাহলে কি পেলাম? সেক স্কোয়ার তো আছে, আবার এটার মান হলো সেক সাই। তাহলে দুটো মিলে কি হবে? সেক কিউব সাই, আর এটার মান হচ্ছে কাপ্পা। তাহলে কি পেলাম? কাপ্পা সেক কিউব সাই, আর দিয়ে দিবে যেহেতু ডি সাই ডিএস ইকুয়াল টু কাপ্পা, এটা সাইড নোটে দিয়ে দিবে, যেহেতু কাপ্পা ইকুয়াল টু ডি সাই ডিএস। তাহলে এটা পেলাম, ঠিক আছে। এখন আমার টার্গেট কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে এই যে বক্রতা নির্ণয় করা। বক্রতা তো পেয়ে গেলাম কাপ্পা, তাহলে কাপ্পা ইকুয়াল টু ওয়াই ডাবল প্রাইম ডিভাইডেড বাই সেক কিউব সাই। এটা লিখবো। লিখো, আমার বোর্ডটা পরিষ্কার করতে হবে, তারপরে আমি লিখতে পারবো। আচ্ছা, সুতরাং কাপ্পা ইকুয়াল টু ওয়াই ডাবল প্রাইম বাই সেক কিউব সাই। এখন এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি। এটাকে লিখলাম সেক স্কোয়ার সাই, লিখে হোল দিলাম 3/2। তাহলে স্কোয়ার আর এই নিচের 2 দুটোতে কাটা যাবে, থাকবে কিন্তু সেই কিউব। এটাকে একটু সাজিয়ে লিখলাম। এখন প্রশ্ন করো যে কেন লিখলাম? কারণ হলো এটাকে আবার এভাবে লেখা যাবে 1 প্লাস টেন স্কোয়ার সাই, এটা লেখার জন্য। তো এটা লিখে আমার লাভটা কি? এটা লিখে আমার লাভটা হলো
এটা লিখে আমার লাভটা হলো y ডাবল প্রাইম ইকুয়াল টু 1 প্লাস y প্রাইম tan psi, এটার মান হচ্ছে y প্রাইম তার উপর এত ডিভাইডেড বাই 3/2। এইটা আনলাম। এখন একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে কাপ্পার মান নেগেটিভ হয় না। কাপ্পার মান যেহেতু নেগেটিভ হয় না, তখন আমরা কি বলতে পারি, তাহলে এটার মান হবে পজিটিভ। তো পজিটিভ করার জন্য কি করব, জাস্ট অ্যাবসলিউট ভ্যালু চিহ্নটা বসিয়ে দেবো। অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন বসিয়ে দিলে সেটা পজিটিভ হয়ে গেল। জায়গা সংকট। আচ্ছা, যেহেতু কাপ্পার মান নেগেটিভ হয় না, সুতরাং কাপ্পা ইকুয়াল টু y ডাবল প্রাইম বাই 1 প্লাস y প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এর উপর অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিলাম। অ্যাবসলিউট ভ্যালুটা আবার পরের লাইনে জাস্ট y ডাবল প্রাইমের উপর দিয়ে দেব, নিচে রাখার দরকার নাই, কারণ নিচের মানটা নেগেটিভ হওয়ার সুযোগ নাই, সেজন্য এইটাকে এভাবে করে দিলাম। কারণ 1 এটা তো পজিটিভ আছে, আর y প্রাইম তুমি যেটা পাবা সেটার মান যদি নেগেটিভও আসে, স্কয়ার করার কারণে সেটা পজিটিভ হয়ে যাবে। টোটালটাই হচ্ছে পজিটিভ, এটা করলে পজিটিভে আসবে। তো তোমার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে xy সমতলে y ইকুয়াল টু fx বক্ররেখার বক্রতা নির্ণয়ের জন্য সূত্র প্রতিষ্ঠা করো। এই হচ্ছে আমাদের সূত্র। কাপ্পা ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ y ডাবল প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস y প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। বাস হয়ে গেল। এটাই তোমার সূত্র নির্ণয় করতে বলছে বক্রতা, তুমি সূত্র নির্ণয় করলে। তো প্রশ্ন কিন্তু দুইভাবে আসে। একটা হচ্ছে বক্রতার নির্ণয়ের জন্য সূত্র প্রতিষ্ঠা করতে বলে, আবার প্রশ্ন আসে এরকম যে xy সমতলে এই বক্ররেখার জন্য বক্রতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে এইটাই তুমি প্রমাণ করে দেখাও। তো প্রশ্ন যেভাবেই আসুক উত্তর এইভাবেই। তো এ পর্যন্ত আমাদের ক্লাস আর সম্ভবত শেষ। ইয়েস। আচ্ছা দেখো, আমি আরেকটা কথা না বললেই নয়, এটা বলে আমি শেষ করে দিব। আমি কিছুই বলবো না, জাস্ট প্রশ্নটা তুলব, কারণ যা বলার তা বলা হয়ে গেছে। প্রশ্ন তুললে এটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে না, জিনিসটাও শেষ হয়ে যায়। প্রশ্ন হচ্ছে প্যাচ এবং প্যাচের ব্যাসার্ধ কাকে বলে? দেখো, প্যাচকে ইংরেজিতে বলে টরশন। প্যাচ কাকে বলে? আগে প্রথম আমাদের প্রশ্ন কি ছিল, খেয়াল আছে নিশ্চয়, যে বক্রতা কাকে বলে। বক্রতার ডেফিনেশনটা কি ছিল বলতো? সে ডেফিনেশনটা ছিল যে স্পর্শকের ঘূর্ণনের ফলে চাপের পরিবর্তনের হারকে কোনো বক্ররেখার বক্রতা বলে। সেম ডেফিনেশন, জাস্ট স্পর্শকের জায়গায় চলে আসবে দ্বি অভিলম্ব। কি বলবো? দ্বি অভিলম্ব অভিলম্বের ঘূর্ণনের ফলে চাপের পরিবর্তনের হারকে কোনো বক্ররেখার প্যাচ বলে। প্যাচকে কি দ্বারা প্রকাশ করা হয়? টাউ দ্বারা প্রকাশ করা হয়। প্যাচকে প্রকাশ করা হয়
টাও দ্বারা, একে বলা হয় টাও। আমার এটা কেমন হয়ে গেল?